এদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটা জানাচ্ছিলাম, মঙ্গলবার রাত ৩টায় শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর এবং চট্টগ্রাম পুলিশের একটি দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়। পরে তাদেরকে আটক করে হস্তান্তর করা হয় গোয়েন্দা পুলিশের কাছে। এরই মধ্যে তাদেরকে নিয়ে পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে চট্টগ্রামের বিদেশি পিস্তল এবং 4 রাউন্ড গুলিসহ ইমনের 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন আসিফ এবং আরিফ। পুলিশকে তারা জানিয়েছে, ডেভিডের নেতৃত্বে তারা দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন। তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ডেভিড ইমনের গ্রেপ্তারের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে ডেভিড ইমনের গ্রেপ্তার নিয়ে বিস্তারিত ব্রিফ করা হচ্ছিল। আপনার কাছে আসলে আর কি ধরনের তথ্য রয়েছে সেটা যদি একটু বলেন আমাদেরকে। আপনি জানেন, যশোরের পুলিশ সুপার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল রাতে তারা খবর পায় যে যশোর ঝুমঝুমপুর এলাকায় এই ডেভিড ইমন সহ আরও তার 3 সহযোগী তারা অবস্থান করছেন এবং সেই অনুযায়ী আসলে পুলিশ একটা পরিকল্পনা করে, অর্থাৎ ডিবি পুলিশের 4টি টিম তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা তাদের ধরার জন্য তারা রাত 12টা থেকে অভিযান পরিচালনা শুরু করে। রাত 3টা নাগাদ আসলে ডেভিড ইমন সহ আসলে বাকি আরও 3 সহযোগী তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরপরই তারা কিন্তু ডিবি হেফাজতে নিয়ে আসে এবং তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময় কিন্তু তাদের সাথে একটি কালো রঙের একটি জিপ গাড়ি ছিল, সেই গাড়িটা উদ্ধার করার পরে তারা পুলিশ সুপার সহ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা মূলত যশোর থেকে যে কোনো সীমান্ত দিয়ে আসলে ভারতে যাওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী যশোরের যে সীমান্ত আছে, বিশেষ করে চৌগাছা এবং যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা মূলত ভারতে পার হওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু পুলিশের তৎপরতার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয় এবং তাদের আটকের পরপরই কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয় এবং আজকে সকালে অর্থাৎ 12টা নাগাদ তাদেরকে চট্টগ্রামের পুলিশ তাদেরকে ডাকা হয় এবং তারা যশোর এসে তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে হস্তান্তর করেন। আপনি জানেন যে এই ডেভিড ইমন আসলে শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নুসরাত, অনেক ধন্যবাদ ফরহাদ আপনাকে। দর্শক, ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী SM ফরহাদ। হবিগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং পৌর বিএনপি ও জেলা ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির সঙ্গে ছাত্রদল এবং যুবদল কর্মীদের সংঘর্ষের জেরে বুধবার বিকেল 3টায় পৌর জেলা মাঠে সমাবেশের ডাক দেয় সদর উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল। একই মাঠে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। তাই সংঘর্ষ এড়াতে এই আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 জনের বেশি মানুষ একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। বন্ধ থাকবে মিছিল, মাইকিং, স্লোগান এবং পিকেটিং। 144 ধারা জারি হলেও শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, অব্যাহত রয়েছে পুলিশের নিয়মিত টহল। ডিপ্লয়মেন্ট রেডি রাখছি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি। আমরা এখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের কোনো ধরনের কোনো কার্যক্রম হতে দিব না এবং আমরা উভয় পক্ষকে আহ্বান জানাবো যে তারা যেন সরকারি যে সিদ্ধান্ত হয়েছে সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযত আচরণ করে। হবিগঞ্জ সদরে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারির নির্দেশ দিয়েছে প্রশাসন। যেমনটা জানাচ্ছিলাম, সেখানকার এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, বিকেলে এনসিপির পক্ষ থেকে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, সারা দেশব্যাপী আসলে তারা বিক্ষোভ সমাবেশ করবে। এই কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে আসলে কোনো ধরনের কার্যক্রম আপনার চোখে পড়ছে কিনা সেই বিষয়ে যদি বিস্তারিত বলেন। নুসরাত,
নুসরাত, আপনাকে ধন্যবাদ। আসলে যে আজকে আপনি জানেন গতকালকে এনসিপির যে ঘটনাটি ঘটেছে সেটির পর আজকে হবিগঞ্জ পৌর শহরে 144 ধারা জারি করা হয়েছে এবং এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি মোটামুটি হবিগঞ্জ শহরে ঘুরে দেখেছি বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং সর্বশেষ 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার্থে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে এনসিপি আমরা যেটি সর্বশেষ খবর পেয়েছি, স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন তারা মৌলভীবাজার থেকে এই হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে বিকেল 3টায় কথা ছিল এখানে একটি বিক্ষোভ সমাবেশ তারা করবেন এবং গতকাল ঘটনাটি প্রতিবাদ একটি সভা করবেন, কিন্তু তারা এখন পর্যন্ত হবিগঞ্জে এসে পৌঁছান নাই। পাশাপাশি এখানে ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে মূলত তারা যে এখানকার যে স্থানীয় যে জনগণ আছে তাদের সাথে মূলত যে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আবার অনেকেই বলছেন যে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য হুইপ আছেন জিকে ঘোষ, তিনাকে নিয়ে সমালোচনা করার কারণে মূলত এই সাধারণ মানুষই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একটা পাল্টাপাল্টি অভিযুক্ত আসি সেটা থাকবেই। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে আইন শৃঙ্খলার কোনো ধরনের কমতি নেই। প্রতিটি মোড়ে আমি কোর্ট মসজিদ এলাকা ছিলাম, সার্কিট হাউস এলাকা ছিলাম, প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, যে বিজিবি রয়েছে, পাশাপাশি র্যাবও রয়েছে পুলিশের পাশাপাশি, এবং সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং 144 দ্বারা বলবৎ আছে। তবে শহরের জীবনযাপন খুবই স্বাভাবিক আছে, দোকানপাট খোলা আছে এবং শহরের গাড়ি চলছে, প্রাইভেট গাড়ি থেকে সিএনজি অটো সবই চলছে, ফলে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা নেই। তবে প্রশাসন চাচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আমরা হয়তো পরবর্তীতে বলতে পারবো যদি এনসিপি নেতৃবৃন্দরা তারা যদি আসেন এবং এখানে যদি বিক্ষোভ সমাবেশ এবং সব প্রতিবাদ সভা করার কথা রয়েছে। এই ছিল নুসরাত, হবিগঞ্জ থেকে সর্বশেষ। হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবি জানিয়েছে দলটি। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছে জামায়াত। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়েছে। এই নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরায় এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করে জামায়াত। এমপিওভুক্ত শিক্ষক যারা, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে। সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে তিনি জানান, গাজী নজরুলকে বহিষ্কারের পর তাকে নিয়ে কিছু বলার নেই দলটির। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, বহিষ্কৃত অর্থ হলো তিনি আমাদের দলে নাই। যশোরের এমপির বাড়িতে আক্রমণে সরকারি দলের উপর অভিযোগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ফারজানা আক্তার, 71, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের থেকে পদত্যাগ করেছেন 3 আওয়ামী লীগ নেতা। বুধবার দুপুরে কাশিয়ানী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। শারীরিক অসুস্থতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত নেই বলে সংবাদ সম্মেলনে বলেন তারা। পদত্যাগকারীরা হলেন
রাতিল ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ বজরুল ইসলাম এবং সদস্য মোহাম্মদ নয়ন মোল্লা আগামীতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার কথা জানান তারা। নোয়াখালীতে ২৪ জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ। মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলায় 10টি শহীদ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় শহীদ এবং আহত পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি এবং সামান্য উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। দেশব্যাপী গ্যাস সংকট এখনও পুরোপুরি কাটেনি। সাভার, ধামরাই সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম। সরকারের দেয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত শেষ হতে পারে। তবে কবে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গ্যাস পাচ্ছে না সাভারের অধিকাংশ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। গত 2 সপ্তাহে বন্ধ হয়ে গেছে এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক এবং শিল্প গ্রাহকদেরও। সরকার যদি মনে করে যে না গ্যাস দাম বাড়াক, আমাদের প্রেশানি করার দরকার নেই তো কেন? আমাদের হরেনি করতেছে, খামা হরেনি করতেছে। মনে করেন যে সিরিয়াল ওই মাথার দিকে গ্যান্ডার এই পারের দিকে সিরিয়াল এর দিকে এখানে আমরা মাত্র 60 প্রেসার গ্যাস পাই। আগে পাইতাম প্রায় 200 প্রেসার গ্যাস পাইলে 2টা ডিপ মারা যেত। এখন 60 প্রেসারের গ্যাস দিয়া এক ডিপ মারা যায় না। ঢাকার ধামরায়ে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোনো এলাকায় গ্যাস পাচ্ছে না 15 দিন, আর কোনো এলাকায় 1 মাসেরও বেশি সময়। অনেকেই এলপিজি অথবা মাটির চুলায় কোনো রকমে রান্নার কাজ চালাচ্ছেন। সমস্যার জন্য আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে নিয়মিত যাইতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা। সারাদিনও থাকে না গ্যাস, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাই না খেয়ে যায়, আমরা সারাদিন না খেয়ে থাকি। মানিকগঞ্জে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ রয়েছে। পর্যাপ্ত চাপ না থাকায় প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না যানবাহনের চালকরা। কিছুদিন আগে ছিল তেলের সংকট, সিন্ডিকেট করতেছে, তেল ঠিক হয়ে গেছে, আবার গ্যাস সংকট। কারণ কি? 8-10 দিন ধরে গ্যাস পাচ্ছি না পাম্পে, রাত নাই দিন নাই পাম্পে এসে বসে থাকি। আগে দেখা গেছে 200 টাকা 250 টাকা হলে চালাই পারতাম, এখন তো মনে করেন 60 টাকা 70 টাকার গ্যাস ঢুকে। এটা আমি এক সিরিয়াল দিয়ে আবার আইসা আবার সিরিয়াল দেওয়া লাগে। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে গত 21শে জুলাই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় সরবরাহ। বর্তমানে টার্মিনালটির মেরামতের কাজ চলছে। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম কাস্টমস হাউসের নতুন রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বারের নেতারা জানান, ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই নতুন রাজস্ব ঠিক করা হয়েছে। এটা অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। এবার চট্টগ্রাম কাস্টমস হাউসের জন্য চলতি অর্থ বছরে ১,৩২,৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস নতুন অর্থ বছরে বন্ধ দিয়ে আমদানি পণ্য থেকে শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক মিলিয়ে ১,৩২,৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছে এনবিআর। তবে ২০২৪ ও ২৬ অর্থ বছরে ১,০২,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮৫,০০০ কোটি টাকা। যে কারণে কাস্টমস কর্মকর্তারা বলছেন ৪৭,০০০ কোটি টাকার বেশি আদায় অনেক কঠিন। ২০২৬-২৭ অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৩২,৪৩৫ কোটি টাকা। বিগত অর্থ বছরে আমরা ১২.৩৭% প্রবৃদ্ধি ইতিমধ্যে অর্জন করতে পেরেছি এবং শুধুমাত্র জুন মাসে আমাদের 69%-এর মতো বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে। এ নিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি জানান, ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন উচ্চ লক্ষ্যমাত্রা ধরা বাস্তবসম্মত নয়। নিচে যে দুর্বল পয়েন্টগুলি আছে, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই দুর্বল থাকবো কেন? আমরা উই ক্যান মেক ইট পজিটিভ। আমার কথা হলো, আপনি যে লক্ষ্যমাত্রা করেছেন, আপনি চিটাগং চেম্বারকে নিয়ে বসেন, আদার ট্রেড বডিকে নিয়ে বসেন, একসাথে বসে আপনারা বের করেন ওয়ার ইজ দ্য লিকোনিয়া, হাউ টু গো অ্যাহেড, হাউ টু ওয়ে ফরওয়ার্ড,
কিভাবে আপনি বাড়াতে পারেন আমরা আপনাকে বের করে দেবো। আর চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সবশেষ 2025-26 অর্থ বছরে আমদানি পণ্যের কাস্টমস মূল্য ছিল 5,85,000 কোটি টাকা। এই বিশাল আমদানি থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। সেক্ষেত্রে আমদানিতে মিথ্যা ঘোষণা, পণ্যের প্রকৃত মূল্য কম দেখানো এবং শুল্ক ফাঁকির প্রবণতা বন্ধ করতে হবে। অনেক ব্যবসায়ীদেরকে মাসোয়ারা দিতে হয়, অনেক ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়, অনেক ব্যবসায়ীকে ক্ষতি করা হয়। এই উদ্দেশ্য যদি সাধন হয় তাহলে কোনোভাবেই এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। এই লক্ষ্যমাত্রা অর্জনের পিছনে আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে পজিটিভ হতে হবে, আমাদেরকে বাস্তবমুখী হতে হবে। চলতি অর্থ বছরে এনবিআর চট্টগ্রাম, ঢাকা সহ সকল কাস্টমস হাউস ও 18টি বিভাগে সর্বমোট 1,80,597 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। শাকিলা শম্পা, 71। পিরোজপুরের নেসারাবাদের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট, যেখানে প্রতি মৌসুমে বেচাকেনা হয় গড়ে অন্তত 20 কোটি টাকা। স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে জেলায় একটি কোল্ড স্টোরেজ এবং জেলি কারখানা নির্মাণের দাবি জানিয়েছেন চাষি এবং ব্যবসায়ীরা। পিরোজপুর থেকে তরিকুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বৃষ্টিস্নাত সকালে এভাবেই একের পর এক ডিঙি নৌকায় পেয়ারা নিয়ে হাজির হচ্ছেন চাষিরা। পিরোজপুরের নেসারাবাদের এই হাটে আকার ভেদে প্রতিমন বিক্রি হয় 600 থেকে 800 টাকায়। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় যার সুনাম ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আটঘরের ভাসমান এ বাজারের সৌন্দর্য উপভোগে নানা স্থান থেকে প্রতিনিয়তই জড়ো হন পর্যটকরা, যা ঘিরে তৈরি হয়েছে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য। ভাই এরকমের আসলে দেখা যায় না যে ভাসমান পেয়ারা বাগানটা খুব ভালো লাগে, খুব মজা লাগে এই জায়গাটা আসতে। এই যে বিদেশিরা আসে, কোনো একটা বসার জায়গা নাই। সরকার যদি এই পর্যটক এবং বিদেশিদের জন্য একটু গেস্ট হাউস বা রেস্টুরেন্টের ব্যবস্থা করতো তাহলে কিন্তু আসলে সবার জন্যই ভালো হতো। স্থানীয়রা জানান, পেয়ারার অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে প্রয়োজন কোল্ড স্টোরেজ ও জেলি কারখানা, যাতে গুণগত মান ঠিক থাকার পাশাপাশি সঠিক মূল্য পাবেন চাষি ও ব্যবসায়ীরা। এই জায়গার পেয়ারা খুব সুস্বাদু, তো এই জন্য অনেক মানুষে ভালোবাসে, এই জন্য পেয়ারা চাহিদা বেশি। মাল যায় ঢাকা, নোয়াখালী, ঠিক আছে আপনার এই যে চট্টগ্রাম, ঠিক আছে আপনার সিলেট। স্বল্প সুদে যদি ঋণ দেয় তাহলে আমাদের অনেক চাষিদের আরো উৎসাহ বাড়বে। জেলি একটা কারখানা থাকতো, পলিস্টার জিনিস থাকতো, আমাকে খুবই ভালো হতো এলাকায়। চাষিদের পেয়ারা উৎপাদন বৃদ্ধির জন্য সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয় তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। পিরোজপুরে 710 হেক্টর জমিতে উৎপাদন হয় 7,210 মেট্রিক টন পেয়ারা। প্রতি মৌসুমে ভাসমান এই হাটে বেচাকেনা হয় অন্তত 20 কোটি টাকা। নুসরাত মৌমি, 71। ময়মনসিংহের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলা বিবরণী থেকে জানা যায়, শফিকুল ইসলাম সপু প্রথম স্ত্রী এবং সন্তানদের সাথে যোগাযোগ রাখায় প্রায়ই ঝগড়াঝাটি হতো দ্বিতীয় স্ত্রী ইতির সাথে। এরই জেরে 2019 সালের 10 জুন সন্ধ্যায় ইতি সপুকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় ইতি এবং তার ভাই দিন ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত এবং সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দিন ইসলামকে খালাস দেন। ফরিদপুরে 2টি ইউনিয়নের ভূমি অফিসে 2 উপসহকারী ভূমি কর্মকর্তার ঘুষকাণ্ড আলোচনায় এসেছে। ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে, ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করেছে 2 কর্মকর্তা। অভিযোগের সত্যতা মেলায় এর মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, অন্যজনের বিরুদ্ধেও তদন্ত চলছে। মনিরুল ইসলাম টিটুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ভিডিও ধারণ করা হয় গোপন ক্যামেরায়। ভিডিওতে দেখা যায় কাজের সময় ঘুষের টাকা গুনে গুনে রাখছেন তিনি। গত 26 জুলাই এই ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর ওই দিনই জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর একদিন পর 27 জুলাই জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়ন
ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছিলেন এই দুই কর্মকর্তা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সরোয়ার হোসেন। আর তাদের এই কর্মকাণ্ডের দায় নিতে রাজি নন দুই অফিসে কর্মরতরা। অনেকজনের ভিডিও আছে যার কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, সবই কি আপনি ধার নিয়েছেন? আমি সঠিক হিসেবে করতে পারি না। আর আমি হলো একটু তরিকা জগতের লোক, কাজে আমি এই মানুষের একটা টাকা পয়সা নেওয়ার চেষ্টা করি না, ইনশাল্লাহ নেই না। এইগুলার লেনদেনের সাথে আপনি জড়িত? না না, ঘুষ লেনদেনের সাথে। তাহলে আপনি এটা কেন করছেন? না, শুধু আপনার আসছেন না কারণ, অন্য কোনো কারণ নেই। বিষয়টি তদন্ত করা এবং এসব দপ্তর থেকে জমির নামজারি সহ বিভিন্ন ধরনের ভূমি সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে শেষ করার দাবি এলাকার মানুষের। সত্যি কথাই বলতেছি, 12,000 টাকা দিচ্ছে, 10টা দলে। কত টাকা দিচ্ছেন? 5,000 দিয়ে আছে। এদিকে অভিযোগের সত্যতা মেলায় সাতর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। অন্যজনের বিরুদ্ধে তদন্ত চলছে, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটা সত্যতা প্রমাণিত হয়, আমাদের জেলা প্রশাসক স্যার তাকে বহিষ্কার করেছেন, সাময়িক বহিষ্কার, এবং তার বিভাগীয় মামলা চালু হয়েছে। তদন্ত চলমান আছে এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা একটি প্রতিবেদন প্রেরণ করেছি। প্রান্তিক পর্যায়ে ঝামেলামুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভূমি সেবা প্রত্যাশীরা। মনিরা কাজুরি, ৭১। মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ মামলার কার্যক্রম তদারকি এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিতে মানব পাচার প্রতিরোধ মনিটরিং সেল উদ্বোধন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় একটি কক্ষে এই সেলের উদ্বোধন করেন পুলিশ সুপার হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, মাদারীপুর মানব পাচার প্রবণ একটি জেলা। প্রতারণার শিকার হয়ে অনেকেই দেশে বিদেশে বিভিন্নভাবে আর্থিক এবং সামাজিক ক্ষতির মুখে পড়েছেন। এসব ভুক্তভোগীর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, মানব পাচার সংক্রান্ত মামলাগুলোর সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এই সেল। যারা এই দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে, তাদের যে আইনি প্রতিকার পাওয়া এবং দালাল চক্রের বিরুদ্ধে আমরা তাদেরকে আইনি আওতায় নিয়ে আসার জন্য মূলত এই সেলটি আমরা উদ্বোধন করেছি এবং এখান থেকে জেলা পুলিশের সমস্ত কার্যক্রম এখান থেকে সমন্বয় করা হবে এবং এই সেলটি মূল ভূমিকা পালন করবে। যদি কোনো ভুক্তভোগী এই সেলে এসে কোনো অভিযোগ জানায়, আমাদের এই সেল থেকে তাকে সর্বোত্তম সহযোগিতা করা হবে। মেহেরপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকে অভিযান চালিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম এবং সনদ না থাকায় একটি হাসপাতালে সকল কার্যক্রম বন্ধ এবং আরেকটির এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম এই অভিযান চালায়। মেহেরপুর সিভিল সার্জন ডক্টর AKM আবু সাইদ জানান, হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার 2019 সাল থেকে তাদের প্রতিষ্ঠানের সনদ নবায়ন না করায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, তবে সেখানে সাধারণ সেবা চালু থাকবে বলে তিনি জানান। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে, নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনও বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। সুন্দরবনে বাঘ বেড়েছে। 6017 বর্গ কিলোমিটারের বনে 2024 সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি, যা 2018 সালের জরিপের তুলনায় 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা
বেঁচে থাকবো এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর জন্য তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে, তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা, আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, ৭১। ভোলায় নদী ভাঙন সহ বিভিন্ন কারণে জেলার ১৫৪টি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে চরম দুর্ভোগ নিয়ে ক্লাস করছে হাজারো কোমলমতি শিক্ষার্থী। কোথাও একচালা টিনের ছাউনি দিয়ে, আবার কোথাও ভাড়া করা অস্থায়ী কক্ষে চলছে পাঠদান। এতে দিন দিন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি হার কমে যাচ্ছে। এছাড়াও জেলার 17টি প্রাথমিক বিদ্যালয়ে নেই পাকা ভবন। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে বিস্তারিত। একচালা ছাউনি দিয়ে 2টি টিনের অস্থায়ী ভাঙাচোরা ঘর আর অস্বাস্থ্যকর পরিবেশ। রোদের তীব্রতায় সৃষ্টি হয় দম ফাটানো গরম, আবার বৃষ্টি এলে ভিজে যায় বই খাতা। এরই মধ্যেই গাদাগাদি করে চলে পাঠদান। এই চিত্র ভোলা সদর উপজেলার ৮ নম্বর পূর্ব চর ইলিশা রেবা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এক সময় এই বিদ্যালয়ে ২৫০ ছাত্রছাত্রী থাকলেও ভবন সংকট ও অনুপযোগী পরিবেশের কারণে কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। আমাদের পড়ালেখা করতে অনেক কষ্ট হয়, গরম পড়ে, টিনের আরো গরম পড়ে। আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করি, আমাদের এখানে কোনো ভবন নেই। শিক্ষকরা জানান, শ্রেণীকক্ষে এমন দুরবস্থার কারণে ঠিকমতো পাঠদান করানো সম্ভব হচ্ছে না। আর প্রধান শিক্ষক জানান, প্রায় 4 বছর আগে ঝুঁকিপূর্ণ একতলা ভবন ভেঙে ফেলা হলেও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। স্কুলের বাচ্চারা অনেকটাই পড়াশোনা করতে আগ্রহী, কিন্তু আমাদের স্কুলটা টিন সেট থাকায় বাচ্চারা গরমে থাকতে পারে না, তাছাড়া বৃষ্টি আসলে ওরা ভিজে যায়। গুজরাট থেকে টেন্ডার হয় এবং বহুমুখী টেন্ডার এরা ভাঙিয়ে নিয়ে যায়। আমরা আমাদের পাঠদানের সুবিধার জন্য তাদের নির্দেশ কর্মে আমরা এই 3 সিটের ঘর তৈরি করি। এদিকে ঝুঁকিপূর্ণ এই বিদ্যালয়ে সন্তানদের পাঠাতে উদ্বিগ্ন অভিভাবকরা। দোকানঘরের মধ্যে গাতাগাতি করে পড়ালেখা করে, এইভাবে পড়ালেখা হয় না। একটা বিল্ডিং হলে খুব উপকার হয়, কারণ বর্ষা আইলে স্কুলটা দিয়ে কোনো মুহূর্তে ফেরে যেতে পারে। শুধু পূর্বচর ইলিশা নয়, একই অবস্থা ভোলার দৌলত খান উপজেলার ১০১ নম্বর হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯৩ নম্বর দক্ষিণ নলডুগি বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ অবস্থাতেই চলছে পাঠদান। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলার ১০৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিরই পাকা ভবন নেই। এছাড়া ১৫৪টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বিদ্যালয়ের তালিকা করে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি যে অধিদপ্তর থেকে এই ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং ভবনগুলো নির্মিত হলে স্কুলের যে বাচ্চাদের পাঠদানের ক্ষেত্রে অসুবিধা রয়েছে সেগুলো দূর হবে। দ্রুত ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়গুলো সংস্কার করে পাঠদানের উপযোগী করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শাকিলা সিথি, ৭১। নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিং স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেলা কমিটির আহ্বায়ক কমরেড ডক্টর দিবালোক সিংহ। পরবর্তীতে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা
পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা শেষে বিকেলে শিল্পকলা একাডেমি এবং উদীচী শিল্পগোষ্ঠীর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলোতে চলছে ধর্মীয় আচার অনুষ্ঠান। রাঙামাটি এবং খাগড়াছড়ির বৌদ্ধ বিহারে ভক্তরা প্রার্থনা, গুরুভক্তি, বুদ্ধপূর্তি স্নান, শঙ্খদান, হাজার প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল গ্রহণের মতো আরও কিছু ধর্মীয় আচরণের মধ্য দিয়ে দিনটি পালন করছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে রাঙামাটির বনবিহার, আনন্দ বিহার, মৈত্রী বিহার, বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে পূজা অর্চনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন বৌদ্ধ ধর্মের মানুষেরা। ভক্তরা বলেন, ধর্মমতে আষাঢ়ী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন মহামানব সিদ্ধার্থ গৌতম মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। তাই এদিনে তারা সমবেত প্রার্থনা, চিবরদান, গুরুভক্তি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ নানা অনুষ্ঠান পালন করেন। এই দিনটাকে গুরুত্ব সহকারে চিন্তা করেন এবং অনুসরণ করেন। তার মধ্যে বিশেষ করে মনকে বাইরমুখী না করে মনকে অন্তর্মুখী করে তারা বিবিধ পুণ্যের কাজ করে। খাগড়াছড়িতেও বৌদ্ধবিহার, গোলাবাড়ি আর্য অরণ্য, ভাবনা কুটির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে নানা কর্মসূচি। সকাল থেকে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তির দান, সংঘদান, অষ্টপরীক্ষার দান, বর্ষাবাসের চিবরদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। বুদ্ধকে সবাই মিলে আমরা চন্দনের পানি এবং গোলাপ জলের পানি দিয়ে আমরা স্নান করাবো। তারা বলেন, আজ থেকে 3 মাস বর্ষাবাস পালন করবেন তারা। আত্মশুদ্ধির জন্য ধ্যান, সাধনা ও আত্মসংযমও পালন করবেন। এমনকি নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারে রাত্রি যাপন থেকে বিরত থাকবেন তারা। উপাসক, উপাসিকা, ধায়ক, ধায়িকারা সবাই এই 3 মাস ব্যাপী নিজেকে ধ্যান সাধনায় করে এবং লোভ, দেশ, মোহ থেকে মুক্তি আমরা কিভাবে নির্বাণে পেতে পারি। আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন, যা তথাগত গৌতম বুদ্ধের জীবনের 5টি ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত। এই দিনে বৌদ্ধরা বিশেষ পূজা, প্রার্থনা ও দান কার্য করেন। নূর তাজমিন নীর, 71। কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়, এই স্লোগানকে সামনে রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন ফাহিম মুনতাসির। পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে দীর্ঘ পথ হেঁটে এখন নীলফামারীতে তার অবস্থান। সহকর্মী বিজয় চক্রবর্তী কাজলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। হাঁটছে ফাহিম মুনতাসির টেকনাফ থেকে তেঁতুলিয়া। গত 10 জুলাই টেকনাফ থেকে শুরু হয় ব্যতিক্রমী এই যাত্রা। কোনো যানবাহন নয়, সম্পূর্ণ পথ তিনি অতিক্রম করছেন হেঁটে। তার পদযাত্রার মূল বার্তা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছেছেন নীলফামারীতে। পথে পথে মানুষের সঙ্গে কথা বলেছেন পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব নিয়ে। তরুণ সমাজকে পরিবেশ বান্ধব উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানাচ্ছেন তিনি। চাই যে জীবাশ্ম জ্বালানির উপর থেকে মানুষের যে এখন আমরা যেমন নির্ভরশীল, এই নির্ভরতাটা কমে যাক, বিকল্প কিছু তৈরি হোক। 19তম দিনে নীলফামারীতে আছি, এর মধ্যে 14 নম্বর জেলা হিসাবে নীলফামারী। পথের মধ্যে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভালো লাগার বিষয় হচ্ছে যাদের কাছে থেকেছি বা যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেকেই পথে আমার ফোন নাম্বার নিয়েছিলেন। তাদের অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে তারা নিয়মিত হাঁটার চেষ্টা করছেন। ফাহিম বলছেন, ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হওয়া এই পদযাত্রা কেবল একটি ভ্রমণ নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের একটি প্রতীক। পরিবেশ আইন আছে, এগুলো পরিবেশ আইনগুলো আমি দেখতে পাই যে কাগজের গরু কেতাবে সমাবদ্ধ। আমি চাই যে বাস্তবে এগুলো যেন গোয়ালেও আমরা দেখতে পাই, মানে কেতাবে সমাবদ্ধ যেন না হয়। এটা একটা প্রত্যাশা। আমার কাছে মনে হয় যে আমার একটা দায়বদ্ধতা আছে প্রকৃতির প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। ওই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয় যে আচ্ছা, কথাগুলো তো বলতে পারি, আর কিছু পারি বা না পারি, কথাগুলো বলার জন্য বেরোই। ওই কথাগুলো বলার জন্য বেরোনো আর দায়বদ্ধতা থেকে এই কাজটা করা। টেকনাফ থেকে তেঁতুলিয়া 1000 কিলোমিটারেরও বেশি এই দীর্ঘ পথ চলায় নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলেই প্রত্যাশা সবার। হাসান আহমেদ, 71। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।